এই শোনো, ভালো করে বলি শোনো। তাহলে আমরা আগের দিনে যেটা আলোচনা করেছিলাম আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে ছোট্ট করে একটা রিক্যাপ করে নিচ্ছি, অনেকজন ছিলেন না সেদিন। তো সেই জন্য হচ্ছে ভালো করে বুঝে নেবে, এটা আমাদের আঞ্চলিক ভূগোলের প্রথম চ্যাপ্টার। ভূগোলের দুটো পার্ট আছে, একটা প্রাকৃতিকের পার্ট, একটা আঞ্চলিকের পার্ট। প্রাকৃতিক পার্টটা রাজীব স্যার পড়াচ্ছে, তোমাদের বহির্জাত শক্তি শক্তি আর তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলো পড়াচ্ছে, তো নদী বায়ু হিমবাহ, নদী জলধারার এই জলধারা আর বায়ুর মিলিত ক্ষয়কার্য এইসবগুলো করাচ্ছে তো স্যার। তো ওই পার্টটা সারা বছর স্যার করাবে, আর আঞ্চলিকের পার্টটা আমি করাবো। এই পার্টটা একটু বেশি খটোমটো, অনেক বেশি তথ্য, বিশাল তথ্য রয়েছে, অনেকগুলো মুখস্থ করতে হবে আমাদের, শর্ট পয়েন্ট গুলো মনে রাখা বেশি কঠিন আঞ্চলিকের পার্টটায়। ঠিক আছে? তাই ভূগোল নিয়ে একটা জিনিস আমি বলে দিচ্ছি, বছরের প্রথম থেকেই বলে দিচ্ছি, ভূগোলের বড় প্রশ্ন আমি যা দেবো তাই পড়বে। এ কোনো গ্যারান্টি আছে ওসব কোনো ইয়ে কোনো, মনে করো স্যার ডায়লগ দিচ্ছে বা যা দিচ্ছে, আমি যা দেবো পরীক্ষায় তাই পড়বে মাধ্যমিক পরীক্ষায়। আমি তোমার টোটাল হয়তো ভূগোলের এই পার্ট থেকে দুটো, এই পার্ট থেকে দুটো, চারটে করতে হয়। আমি তোমাদের মোট 8টা বা 9টা প্রশ্ন দেবো, দেখবে মানে কেমন থাকে দেখো। ধরো প্রাকৃতিক থেকে মোট থাকে তোমার হচ্ছে 4টে প্রশ্ন, ঠিক আছে? করতে হয় কটা? দুটো করতে হবে। আঞ্চলিক থেকে থাকবে তোমার 4টে, করতে হবে কটা? দুটো করতে হবে। তো তোমার মনে করো ওই 8টার মধ্যে, যে 8টা থাকবে তো মোট, তাহলে 8টার মধ্যে তোমার করতে হচ্ছে 4টে হিসেব মতো। তো সেই 8টার মধ্যে আমি যা প্রশ্ন দেবো তার মধ্যে 7টা 8টাও মিলে যেতে পারে আমরা, ওটা নিয়ে কোনো চাপ নেই। বড় প্রশ্ন মানে 5 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের কোনো চাপ নিতে হবে না, মিলে যাবে সব। ভূগোলটা এমন একটা সাবজেক্ট, শুধু আমি কেন, অন্যান্য স্যাররা মিলিয়ে দিতে পারে, অনেক কিছু হিসেবপত্র একটু করলে বলে দেওয়া যাবে কি পড়ে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু তোমাদের যেটা করতে হবে শর্ট প্রশ্নের নম্বরটা তুলে আনতে হবে। তাহলে ভূগোলে যে কেউ 90% নম্বর পেয়ে যাবে। শর্ট প্রশ্নের নম্বর পাওয়ার জন্য কি করতে হবে? তুমি যদি আমি শর্ট প্রশ্ন লেখাতে থাকি হাজার হাজার প্রশ্ন হবে, যদি আমি লেখাবো যতদূর সম্ভব, তাই টেক্সট বই তোমার পড়তে হবে। দরকার পড়ে একটার বেশি লেখকের টেক্সট বই কেনো, মোদক কেনো, হাজরার বইটা কেনো, আরো অনেক বই অন্যান্য মার্কেটে রয়েছে, ছায়ার বই রয়েছে। তো যেখানে টেক্সট বই একটা দুটো কিনতে হবে, স্যারও নিশ্চয়ই বলেছে টেক্সট বই বেশি করে পড়তে হবে, খুঁটে খুঁটে পড়তে হবে। আর হচ্ছে তোমরা হাইলাইটার কিনে নেবে, যেটা তোমার প্রশ্ন বলে মনে হচ্ছে সেটা তুমি দাগ মারছো। কারণ কি দেখা যাচ্ছে আমাদের মধ্যে এখানে যারা আছে বেশিরভাগ জন পরবর্তীকালে আর্টস নিয়ে পড়বে, তাহলে সেখানে ভূগোল একটা মেন সাবজেক্ট, ভূগোল ইতিহাস সেগুলো। তো সেগুলো করলে হচ্ছে হয়ে যাবে তোমার। বুঝতে পারছো কি বলেছি? তাহলে আঞ্চলিক ভূগোলের প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারত। ভারত সম্পর্কে আমরা জানবো। তো সেখানে ভারত জানতে গেলে একটা ভারতের ম্যাপ রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আগের দিনও আমি বলেছিলাম। তো ভারতবর্ষ কোথাকার দেশ, পৃথিবীর কোন গোলার্ধের দেশ? উত্তর পূর্ব গোলার্ধের দেশ। ঠিক আছে? তাহলে অক্ষাংশগত ভাবে উত্তর দিকে রয়েছে, মানে আমরা অক্ষাংশগত পৃথিবী যদি ভাগ করি তাহলে উত্তর দিকে পড়বে, আর দ্রাঘিমাংশগত ভাবে যে ভাগ করি সেই অনুসারে পূর্ব দিকে। তাহলে আমরা টোটাল বলবো ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধের দেশ। ঠিক আছে? দেশ। ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশের অন্তর্গত। বহু প্রাচীন যুগ থেকে আমাদের ভারতবর্ষ কিন্তু রয়েছে, ভারতীয় সভ্যতা তৈরি হয়েছে। তারপর তারপর দেখা গেল কি, তোমার হচ্ছে 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন ভারতবর্ষ ভাগ করা হলো। এটা ভূগোল ইতিহাসের বিষয় হলেও আমাদের জানতে হবে, কারণ আমাদের রাজ্যগুলো পুনর্গঠন হয়েছে সেই সময় কি প্রেক্ষিত দাঁড়িয়েছে একটু আমি তোমার ছোট করে বলে দিই, যেটা আমাদের ইতিহাসের 8 নম্বর চ্যাপ্টারে রয়েছে। তো সেখানে বলা হচ্ছে, মনে করা হচ্ছে দীর্ঘদিন থেকে ঢাকায় একটা অনুষ্ঠান হয়েছে, মানে একটা সম্মেলন হয়েছে, মুসলিমদের সম্মেলন, যেখানে নতুন করে একটা কনসেপ্ট এসছে যে পাকিস্তান তৈরি হবে, নতুন একটা দেশ তৈরি হবে, এই দেশটার নাম দেওয়া হলো পাকিস্তান। মুসলিমদের নিয়ে শুধু একটা দেশ তৈরি হবে। মানে টোটাল যদি তুমি ভেবে দেখো আমাদের এই ভারতবর্ষ বাংলাদেশ এইখানে যে পাকিস্তান, পাকিস্তানের পুরোটা ছবিতে নেই, টোটাল অংশটা মিলিয়ে কি তৈরি হলো? টোটাল আমাদের ভারত ছিল, সেই ভারতটা ভাগ করার জন্য উঠে পড়ে লাগলো কিছু লোক। দুটো প্রধান শক্তি ভারত বিভাগের জন্য দায়ী বলে মনে হয় আমার। একটা হচ্ছে মুসলিম লীগ, একটা রয়েছে মানে মুসলিম নেতাদের কিছু, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী, এরা সবাই সেখানে ছিল। আর একটা হচ্ছে হিন্দু মহাসভা, এখন যেটা RSS বলা হয়। এরা প্রধানত চাইতো যে হিন্দুদের একটা আলাদা দেশ হোক, আর হচ্ছে মুসলিমদের একটা আলাদা দেশ হোক। কিন্তু আমাদের গান্ধীজি, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, এরা সবাই চাইতো কি, আমরা হিন্দু মুসলিম অনেক বছর ধরে একসঙ্গে বসবাস করে করে আসছি, আমাদের একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ হবে, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকবো, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে আমরা থাকবো একসঙ্গে, যেরকম অনেক বছর ধরে আমরা ওই রকম ভাবে ডাইভার্সিটিটা নিয়ে বেঁচে আছি। ভারতবর্ষকে অ্যাকচুয়ালি কি বলা হয়? পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ, কারণ পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে প্রায় সমস্ত রকমের ধর্মের লোকজন আমাদের দেশে থাকে। পোশাক আশাকও পৃথিবীর সঙ্গে বিভিন্ন আলাদা আলাদা দেশে আলাদা পোশাক, কিন্তু আমাদের এখানে অনেক রকম পোশাক। কোথাকার লোক লুঙ্গি পরে, কোথাকার লোক প্যান্ট পরে, কোথাকার লোক ধুতি পরে, তাই না? আমাদের ভারতবর্ষে সব রকমের পোশাক আমরা প্রচলন করে রেখেছি। খাদ্যাভ্যাসের দিক থেকে সব জায়গায় আলাদা আলাদা, পৃথিবীতে আলাদা দেশে আলাদা আলাদা খাবার তো, কিন্তু হচ্ছে আমাদের দেশে সব রকমের প্রায় খাবার দেখা যায়। এই জন্য ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়। এই যে ডাইভার্সিটিটা ভাঙতে চায়, যে তারা চায় যে শুধু মুসলিমদের নিয়ে একটা দেশ করব,
এই নিয়ে বিশাল ঝামেলা টামেলা হচ্ছে। ওরা তো সরাসরি মুসলিম লীগ বললো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা ইংরেজদের হয়ে লড়াই করব, কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন কেটে যাবে তখন আমাদের মুসলিমদের একটা আলাদা দেশ করে দিতে হবে, আলাদা স্বায়ত্ত শাসন দিতে হবে। এইসব সব কন্ডিশন ওরা চাপিয়ে দিয়েছে। তো দেওয়ার পর কি করা হলো, 1947 সালে এবার ইংরেজরা দেখছে আর কোনো মতে কোনো কিছু করা যাচ্ছে না, দেশ ভাগ করতেই হবে। এইবার ভাগ করার সময় একটা গল্প তোমাদের আমি বলি, এই ভিডিওটা আমার কাছে আছে, আমি তোমাদের পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে। সেখানে ভাগ করবে ভাগ করবে, ভালো করে ভেবে দেখা একটা জিনিস, এমনি কোনো জিনিস ভাগ করার, দেশ ভাগ করা এত সোজা? মনে করো আমার ইচ্ছে হলো আমি আজকের ভারতের ফের একটা নতুন ভাগ করব, এরকম থেকে একটা লাইন টেনে দিলাম, দিলে তো ভাগ হয়ে গেল, একটা ভাগ তো হয়ে গেল, কিন্তু কি হবে, এই লাইনের মধ্যে হাজার হাজার পরিবার রয়েছে, তাদের সেখানকার জায়গা জমি, সেখানকার ঘর বাড়ি। তোমার যদি এক্ষুনি আজকে রাত্রেবেলা হঠাৎ করে বলে তুমি তোমার বাড়ি ছেড়ে চলে যাও, তুমি কালকের থেকে চলে যাবে তোমার আসামে চলে যাবে, বলো তুমি হঠাৎ করে যেতে পারবে? এই এই জায়গার প্রতি, আমার জন্মভূমির প্রতি আমার কত ভালোবাসা, এখানে আমার সব কিছু জড়িত হয়ে রয়েছে, তাই না? হঠাৎ করে ছেড়ে দেওয়া যায় কি? তো সেই রকম একটা ব্যাপার, আর ভাগ করতে হবে এত বড় এলাকা। তখন স্যার সিরিল র্যাডক্লিফ বলে ইংল্যান্ডের একটা লোক আছে, যে কিনা বিশাল হচ্ছে ভূবিদ্যায় পারদর্শী, বিভিন্ন দেশের জানে সম্পর্কে, তার ডাকা হয়েছে। উনি কিন্তু কিছু জানে না এইসব ব্যাপারে, যে ভারতের এই কন্ডিশন, এই যে ধর্মের লোকজনগুলো আছে এসেছে, র্যাডক্লিফ কিন্তু জানে না যে এখানে এইসব কন্ডিশন হয়ে রয়েছে। তো পাকিস্তান যারা আছে ওরা একটু মানে সেই মানে কি বলে, একটা দুটো ফ্যামিলিতে একটা হুড্র মতো ভাই বোন থাকে না, সেই রকম অবস্থা। ও বলছে যে হচ্ছে আমার বাংলার কিছু অংশ দিতে হবে, ফের পাঞ্জাবেরও কিছু অংশ দিতে হবে, ফের এখানে চাইছে। তো প্রধানত দেশ যখন ভাগ করা হলো তখন বলা হয়েছে যে ভারত ক্ষুদ্র ক্ষুদ্র 500টা রাজ্য ছিল। কটা রাজ্যে বিভক্ত ছিল? 500। ভারতের মধ্যে ছোট 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 500 রাজ্য ছিল। তো সেখানেই সব রাজারাও স্বপ্ন দেখতে আরম্ভ করেছে, যদি ভারত স্বাধীন হয়ে যায় তাহলে আমরা ফের ছোট ছোট ফের যেরকম রাজ্য ছিল আগে, আমরা নিজেদের রাজ্য শাসন চালাবো। এইভাবে নিজেরা ঠিক করেছে যে মোটামুটি কিছু রাজ্য নিয়ে দুটো দেশ করা হবে, আর যেসব রাজ্য এখন নিজেরা স্বাধীন থাকছে তাদের ওইখানে গণভোট হবে। কি ভোট? গণভোট হবে। দুটো বাক্স ধরো থাকবে, একদিকে পাকিস্তান, একদিকে ভারত থাকবে, যেদিকে ভোট বেশি হবে সেই রাজ্যটা সেদিক চলে যাবে। বুঝতে পারছো কনসেপ্টটা কি বলেছি? যখন ভারত ভাগ হয় মোটামুটি কিছু কিছু রাজ্য নিয়ে দুটো দেশ হয়েছে, আর বলেছে যে এরকম গণভোট হবে, সেই গণভোটের মাধ্যমে যে রাজ্য যেদিকে যেতে চাইবে সেদিকে তারা চলে যাবে। এই অবস্থা। তো র্যাডক্লিফের ডেকেছে যে পাঞ্জাব আর ওখানে এরকম টানা হবে, লাইন টানা হবে, ভাগ করা হবে। তো র্যাডক্লিফ এসে ভাগ করেছে। করার পরে এবার কি হলো, এইবারে মনে করো পাকিস্তানের যে অংশে, আমাদের পাঞ্জাবের যে অংশটা পাকিস্তানের চলে গেল, ঠিক আছে? পাঞ্জাব কোথায় আছে তোমরা জানো তো? এই হচ্ছে রাজস্থান, আর এই হচ্ছে আমাদের পাঞ্জাব। এই পাঞ্জাব, পাঞ্জাবের পশ্চিম অংশটা কেটে কোথায় দিয়ে দেওয়া হয়েছে? পাকিস্তানে দিয়ে দেওয়া হয়েছে। তো পাকিস্তানে যখন দিয়ে দিয়েছে, ওইখানকার বেশিরভাগ লোকজন ছিল হিন্দু। ওইখানকার বেশিরভাগ লোকজন ছিল কি? হিন্দু। আর এই পাঞ্জাবের বেশিরভাগ লোকজন ছিল মুসলিম। তাহলে এদের এবার ভারত থেকে কোথায় চলে যেতে হবে? পাকিস্তানে চলে যেতে হবে। পাকিস্তান থেকে কোথায় আসতে হবে? ভারতে চলে আসতে হবে। এইটা নিয়ে একটা বিশাল বড় সংবাদ এ হলো, লোক হাজার হাজার মাইল পথ হেঁটে হেঁটে যাচ্ছে, যার যা ঘর বাড়ি ছিল সেসব বাদ দিয়ে পুডলি পান্ডলা করে বেঁধে হচ্ছে নিয়ে মাথায় করে নিয়ে চলে আসে, ওই ওদের সংসার, ওই চলে আসে। ভেবে দেখো, এবার তুমি ভালো করে ভেবে দেখো, পৃথিবীর সবচেয়ে বড় মাইগ্রেশন হয়েছে ওই সময়। হাজার হাজার লোক, রাস্তায় পা গড়ানোর জায়গা নেই। ইস্তেমা ফেস্তেমা হলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে যেরকম লোক হয়, ওইরকম মাথায় করে। ওটা তো শুধু একদিনের জন্য তুমি যাচ্ছ। তুমি ভেবে দেখো, হঠাৎ করে আজকের বললো যুগ দিয়াটা তোমার খালি করতে হোগলায় চলে যেতে হয়, পুরো হোগলা খালি করে ছোট এলাকা। তুমি ভেবে দেখো, তুমি তোমার সমস্ত ঘর বাড়ি কি মাথায় করে নিয়ে যেতে পারবে? যা সামানপত্র তোমার আছে, মেন মেন কিছু কিছু জিনিস তুমি মাথায় করে নিয়ে যেতে পারবে। সেই সুযোগে যারা চোর ডাকাত তার রাস্তায় আক্রমণ করবে, কারণ জানে তো ওর তো টাকা পয়সা আছে, সোনা দানা যা আছে সেই কথা তো নিয়ে যাবে। তুমি খাটগতি মাথায় করে নিয়ে যাবে থরি? আক্রমণ করে কেড়ে কুড়ে নেবে। মানে কিরম অবস্থা হচ্ছে ভালো করে, কারো ছেলে হারিয়ে যাচ্ছে, কারো মেয়ে হারিয়ে যাচ্ছে, এটা বিচ্ছিরি বিশৃঙ্খল ব্যবস্থা। ইংরেজ সরকার ফের ট্রেন পাঠিয়েছে, ট্রেন। কিন্তু সেই ট্রেন দুটোকে বলা হয়ে থাকে হচ্ছে মৃত্যু ট্রেন। কেন মৃত্যু ট্রেন বলা হয়ে থাকে? ওই যে একটা ট্রেন ভর্তি হিন্দু জনগণ বা শিখ যারা আছে, তারা পাকিস্তান থেকে ভারতে চলে আসছিল, ওই ট্রেনের ভিতরে হত্যা লীলা হয়েছে। শুধু কুচেছে মানুষের, কেটে কুটে ট্রেনটা এসে পাঞ্জাবের একটা স্টেশনে দাঁড়ালো, দেখা গেল তার মধ্যে শুধু লাশ ভর্তি, কোনো জ্যান্ত মানুষ নেই। একজন পুরো একটা ট্রেন, দেশ যখন ভাগ হচ্ছে পুরো ট্রেন ঠেসে ঠুসে আসছে তো ওই দেশ থেকে, তার ভিতরে ঢুকে শুধু মেরেছে মানুষের, শুধু মেরে দেওয়া হয়েছে, কুচে দেওয়া হয়েছে, মানুষের হত্যা করা হয়েছে। আবার ফের এদিক থেকে যে ট্রেনটা যাচ্ছিল, এবার এরা দেখেছে যে ওরা আমাদের লোকজন যদি মেরে দেয় আমরাও ছাড়বো কেন, বলে এরা ওরা মানুষের মেরেছে। এইরকম একটা বিভৎস দেশ ভাগ হয়েছে আমাদের।
শুধু তো যে ওই যে মারধর হয়ে ওই যে কাটাকুটি হয়ে শেষ হলো তা নয়, তারপরে কি হলো, কাটাকুটি হওয়ার পরে তারপর হলো রিফিউজি তৈরি হলো, রিফিউজি, উদ্বাস্তু, যারা ওই আমাদের ওই দিকের ছেড়ে এখানে চলে এলো, আমাদের যারা ছেড়ে ওদিকে চলে গেল, তাদের নিজস্ব ঘর বাড়ি নেই। তুমি যখন চলে যাচ্ছ সেই ঘর বাড়িগুলো বিক্রিও তো হচ্ছে না। আমাদের যদি হঠাৎ এখান থেকে চলে যেতে হয় ছেড়ে, মনে করো এখানে 100 লোক, এখানকার লোক তাই তারা থাকবে, তারা কেন কিনবে ঘর বাড়িগুলো? তা তো ভাববো ওরা চলে গেলে সেই আমরা দখল করবো, টাকা দিয়ে কিনবো কেন? তাহলে আমার কাছে টাকাও নেই, কিচ্ছু নেই, উদ্বাস্তু তৈরি হলো। লিয়াকাতের সঙ্গে, লিয়াকাত প্রথম ওখানকার মুখ্য প্রধানমন্ত্রী হয়েছে, লিয়াকাত আলী। জওয়াহরলাল নেহরু অনেকগুলো বৈঠক হলো ইউনাইটেড নেশনের পক্ষ থেকে, হয়ে ওরা ঠিক করলো রিফিউজি ক্যাম্প হবে, বড় বড় রিফিউজি ক্যাম্প করা হলো। রিফিউজি ক্যাম্প মানে, শোনো, রিফিউজি ক্যাম্প মানে কি হবে, সেখানে সেখানে লোকজন সরকারের পক্ষ থেকে ফ্রি ফ্রি অল্প অল্প খাওয়া দাওয়া দেবে, অনেকদিন থাকবে। তো থাকার পরে কি হবে, তাদেরকে ছোট ছোট জায়গায় তাদেরকে ঘর বাড়ি করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, চেড়া দিয়ে, মাটি দিয়ে, বা তোমার বলে দেওয়া হয়েছে যে সরকারের এই যে জমিগুলো আছে এখানে তোমার ঘর বাড়ি করে করে থাকো। এইভাবে আস্তে 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 পুনর্বাসন হয়েছে। কি হয়েছে? পুনর্বাসন। কিন্তু আমাদের যে র্যাডক্লিফ, র্যাডক্লিফ যে আমাদের বর্ডারটা টেনে দিয়ে গেল এইখান থেকে, কথা বললাম এইখান থেকে, এইখান থেকে শুরু করে ও বর্ডারটা এই পর্যন্ত টেনে দিল, কিন্তু কাশ্মীরটাকে কোনো ভারতের মধ্যে রাখেনি। কেন? কাশ্মীর তখন ছিল স্বাধীন রাজ্য, কাশ্মীরের রাজা ছিল হরি সিং। আমাদের ইতিহাস আর ভূগোল একসাথে পড়া হয়ে যাচ্ছে, 8 নম্বর চ্যাপ্টারটা এই সাথে পড়া হয়ে যাচ্ছে। হরি সিং ছিল রাজা, তাহলে ওটা তখন ভাগ হয়নি, এইটুকু ভাগ হয়েছে। আর বাংলাটা ভাগ করা হয়েছে, বাংলাদেশও ভারতের সঙ্গে লাইন টেনে দিয়েছে। ওই যে লাইন দুটো, তার নাম ওই জন্য কি দেওয়া হয়েছে, র্যাডক্লিফ লাইন, যেহেতু র্যাডক্লিফ ওইটা ভাগ করেছে বলে নাম হয়েছে র্যাডক্লিফ লাইন। পরবর্তীকালে কাশ্মীর, কাশ্মীর কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা, মোটামুটি 70 থেকে 80% লোকজন মুসলিম ছিল। ওইখানে যদি ঘনভোট হতো, বেশিরভাগ চান্স ছিল পাকিস্তানের সঙ্গে চলে যাওয়া। ঠিক আছে, বোঝা গেল? একটা জিনিস তোমরা এখানে জেনে রাখবে, দুটো দেশ একসাথে তৈরি হয়েছে তো, ভারত আর পাকিস্তান একসাথে তৈরি হয়েছে তো, কিন্তু ওরা এখনো পর্যন্ত কাঙাল অবস্থা পাকিস্তানে। আর ভারত কত উন্নত এখন একটা দেশ। ভারত পৃথিবীর মোটামুটি তুমি 4-5টা যদি দেশ ধরো, বড় বড় দেশ, তার মধ্যে আমরা একটা আসবো, এরকম একটা ব্যাপার। তার মানে কি, ভারত যে এত সুন্দর জায়গায় গেল কার নেতৃত্বে গেল, জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে। আর ওরা নিজেদের মধ্যে খেয়ে করছে সারাক্ষণ। পাকিস্তানের তখন দুটো অংশ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। ব্যাপার হলো যেটা, পূর্ব পাকিস্তানের লোকজনরা বাংলা ভাষায় কথা বলে, আর পশ্চিম পাকিস্তানের লোকজনরা উর্দু ভাষায় কথা বলে। ওরা সবসময় এদের উপর অত্যাচার করছে। অথচ ওখানকার যে 70% খাদ্য তৈরি হয়, ধান, গম, আলু, পেঁয়াজ, সবজি, সব বেশিরভাগ উৎপাদন হতো কোথায়? বাংলাদেশে। যার খাবে ফের তার চোখে বসে খবল মারবে, একটা কথা রয়েছে না? ওরা বাংলাদেশ থেকে ওদের খাবার দাবার, মানে বাংলাদেশ বলতে তখন ওদেরই একটা প্রদেশ, তখন তো বাংলাদেশ হয়নি, সেখানকার খেত, অথচ তাদের ধরে মারধর করতো, তাদের কোনো সরকারি চাকরি যেত না। এমনকি শেখ মুজিবুর রহমান, আমাদের যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বলা হয়, উনি হচ্ছে 200টার মধ্যে 162টা আসন পেয়েছে, মানে উনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার কথা, তবু জোর করে ওনার ধরনের জেলে ভরে দিয়েছে, প্রধানমন্ত্রী হতে দেয়নি। তা কি করে মানুষ কতদিন সহ্য করে? বাংলাদেশের মানুষ ওই জন্য আন্দোলনে ছড়িয়ে পড়েছে। ওরা অনেকজন এসে আমাদের ভারতে আশ্রয় নিয়েছে, এবার আমাদের ভারতের সৈন্যবাহিনী ওদেরকে ট্রেনিং দিয়েছে, কারণ এত রিফিউজি বেড়ে যাচ্ছে, আর এত অকথ্য অত্যাচার করছে, বাড়িতে ছেলে মেয়ে তুলে নিয়ে লোক তোমার সামনে মেরে দিচ্ছে, গলায় পা তুলে দিয়ে মেয়ে ছেলেদের বিশাল মারধর করছে, সে বিচ্ছিরি অবস্থা। ওই আমাদের পশ্চিম পাকিস্তানের লোকজন না। তখন কি হলো, ওই জন্য ভারত সাহায্য করে 1971 সালে ওরা ফের ভাগ হয়ে গেল, দুটো ভাগে পার্ট হয়ে গেল, একটা হলো বাংলাদেশ, একটা হলো তোমার ওদের যেমন ছিল পাকিস্তান। এই হচ্ছে টোটাল ঘটনা, ইতিহাসের ঘটনা। এবার আমরা যদি ভূগোলের বিষয়গুলো জানতে চাই, তাই ডাকটিভ লাইনটা জেনে গেছো। চীনের সঙ্গে আমরা যে সীমানা শেয়ার করি, দুবার সীমানা শেয়ার করি, একটা হচ্ছে লাদাখে এখানে সীমানা শেয়ার করি, একটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশে, এটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওটা যেমন ডুরান্ড লাইন, এটা হচ্ছে এইখানে, এই আফগানিস্তানের সঙ্গে ছোট্ট একটা সীমানা আমরা শেয়ার করি, যেটাকে বলা হয় ডুরান্ড লাইন। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই সমস্ত সীমারেখাগুলো আমরা জেনেছি। শ্রীলঙ্কার সঙ্গে আমরা যেটা শেয়ার করি, তার নাম কি? তার নাম হচ্ছে আদম ব্রিজ। বুঝতে পেরেছো? আর এই কচ্ছের রনে, এই কচ্ছের রনে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ছোট্ট সীমানা আছে, যেটাকে গেল। আর আগের দিন আমরা কি জেনেছিলাম? আমাদের রাজ্যগুলো জেনেছিলাম আর তার রাজধানীগুলো জেনেছিলাম, তাই তো? কোন রাজ্যের কি কি রাজধানী। আমাদের মোটামুটি কটা রাজ্য রয়েছে? 28টা অঙ্গরাজ্য রয়েছে, আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এইখানে একটা ছোট করে জিনিস বলে দিই, কাশ্মীর কিন্তু আগে কিন্তু রাজ্য ছিল, এখন কি হয়ে গেছে? কেন্দ্রশাসিত অঞ্চল। আগে এই দেখো এইটা, এই ছবিটা দেখো, এই যে অংশটা আর এইটা, এই দুটো মিলিয়ে ছিল হচ্ছে কাশ্মীর। এই মাথাটুকু পুরো ছিল কাশ্মীর যখন রাজ্য হিসেবে ছিল। সেটা কি করা হয়েছে, এই মোদী সরকার ক্ষমতায় আসার পরে এটা রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, নিয়ে এটা দুটোই হচ্ছে তোমার ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হয়েছে। একটার নাম দেওয়া হচ্ছে লাদাখ, আর একটা নাম দেওয়া হচ্ছে ওই জম্মু কাশ্মীর, যেমন ছিল তখন। আগে ওইটা দুটো মিলিয়ে একটা রাজ্য ছিল।
নতুন করে একটা আমাদের তৈরি হয়েছে, রাজ্য তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে, তার নাম হচ্ছে তেলেঙ্গানা। এই ভারতের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। আজকের এই প্রশ্নগুলো আমি লেখাবো। বুঝতে পারছো কি বলেছি? আর হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে ওই বোঝা গেছে কি হয়েছে, কাশ্মীরটা হয়েছে। আর রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পার্থক্য কি বলতো? রাজ্যের প্রধান শাসন ব্যবস্থা কার হাতে থাকে? মুখ্যমন্ত্রীর হাতে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান শাসন ব্যবস্থা কার হাতে থাকে? রাজ্যপাল বা গভর্নরের হাতে থাকে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, একটা প্রশ্ন বলো তো, ভারতের একমাত্র শহর যেটা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হচ্ছে দুটো রাজ্যের রাজধানী, কি সেটা? আগের দিনে বলেছিলাম, বলো দেখি। ভারতের একমাত্র রাজ্য যেটা একমাত্র শহর যেটা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হচ্ছে দুটো রাজ্যের রাজধানী, কি? চণ্ডীগড়। পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী কিন্তু ওটা কেন্দ্রশাসিত অঞ্চল। আগে আর একটা ছিল যেটা কেন্দ্রশাসিত অঞ্চল নয়, একটা শহর দুটো রাজ্যের রাজধানী, সেটা কি? হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশের ছিল, ফের তেলেঙ্গানারও ছিল। এখন কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে গেছে অমরাবতী। রাজ্য রাজধানীগুলো যদি আমি লেখাই তাহলে 28টা ওখান থেকে শুধু শর্ট পূর্ণ হয়ে যাবে। ওগুলো লেখাবো না আমি, ওগুলো তোমরা বই দেখে মুখস্থ করবে। তাহলে প্রথম প্রশ্ন লেখো, রাজ্য ও রাজধানীর নাম লেখো। ওটা কিন্তু বই থেকে মুখস্থ করে, প্রশ্ন হিসেবে আমি একটা দিয়ে দিলাম। তাহলে যে রাজ্যের রাজধানী যদি কোনো কারণবশত আমাদের পরে পরীক্ষায়, তাহলে আমরা ওটা বই দেখে মুখস্থ করে নেবো সবাই। ম্যাপে বলে দেওয়া হয়েছিল, আজকে আর নতুন করে আমি বললাম না। ঠিক আছে, লেখো, রাজ্য ও রাজধানীর নাম লেখো। হচ্ছে তো, তুই কর, ওই ইমরান স্যারের ভিডিও করে দিস। হচ্ছে, রাজ্য ও রাজধানীর নাম লেখো। হচ্ছে, এখানে দেখা যাচ্ছে, আর দেখেন বসে বসে লেখাবো, আর দাঁড়িয়ে এলাম। হচ্ছে, রাজ্য ও রাজধানীর নাম লেখো, প্রথম প্রশ্ন। আচ্ছা, তারপরে প্রশ্ন লিখে নাও, এটা তাহলে বই থেকে মুখস্থ করছো। তারপরে প্রশ্ন লেখো, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? বলো, কে পারবে? আগের দিনে বুঝিয়ে দিয়েছিলাম। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? বলো, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। এই দেখো, এইখানে এইখানে রয়েছে উত্তরতম বিন্দু। উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। দক্ষিণতম বিন্দুর নাম কি? পিগম্যালিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। হ্যাঁ, ওটা ওটা কি, কোথায় রয়েছে? জলে রয়েছে, সমুদ্রে রয়েছে। আর স্থলভাগে হচ্ছে কি? কন্যাকুমারিকা। পশ্চিম দিকে কি রয়েছে বিন্দু লাস্ট আমাদের গুজরাটের? বলো, গুহার মোটা বা গুহার মতি। আর এইদিকে রয়েছে পূর্ব দিকে কিবিথু। ঠিক আছে, মোটামুটি দেখেছো তোমরা, এটা সমস্যা নেই। তাই লেখো, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। ইন্দিরা কল, কলা কল, ইন্দিরা কল। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। হচ্ছে, তাহলে লেখো, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? হয়েছে, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর লেখো, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। পিগম্যালিয়ন পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট বা হচ্ছে আমাদের পিগম্যালিয়ন পয়েন্ট। ঠিক আছে, পিগম্যালিয়ন, ময়দা ভালো আগা লয় হর্ষ সন্তুষ্ট টাকা দন্তন, পিগম্যালিয়ন পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট বা হচ্ছে আমাদের পিগম্যালিয়ন পয়েন্ট। হয়েছে, তাহলে দেখো, স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি? হয়েছে, দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি? হয়েছে, তাহলে উত্তর কি হবে? কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা। ঠিক আছে, কন্যাকুমারিকাটা লেখো। তারপরের প্রশ্ন লেখো, ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? কি হবে তাহলে ভারতের পশ্চিমতম বিন্দু? বলো,
হুম, লেখো গুজরাটের গোহার মোটা বা গুহার মতিও লিখতে পারো। গুজরাটের গোহার মোটা বা গোহার মতি কি আছে? হ্যাঁ, ভারতের পূর্বতম বিন্দুর নাম লেখো। ভারতের পূর্বতম বিন্দুর নাম লেখো। হয়েছে? এর উত্তর কি হবে? কিবিথু। কিবিথু। উত্তর লেখা হচ্ছে কিবিথু। কিবিথু, কস্যই বয়স্যৌ হয় হস্য। কি হয়েছে? কিবিথু হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো। লেখো ভারতের উপর দিয়ে কোন উল্লেখযোগ্য অক্ষরেখা ভারতের উপর দিয়ে কোন উল্লেখযোগ্য অক্ষরেখা বিস্তৃত হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ভারতের উপর দিয়ে কোন উল্লেখযোগ্য অক্ষরেখা বিস্তৃত হয়েছে? এর উত্তরটা হবে কি? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। তারপরে প্রশ্ন লেখো। ভারতের রাজধানী লেখাতে হবে না, ওটা তোমরা জানো তো। হ্যাঁ, ওগুলো তো লেখাচ্ছি না, অত পড়ে না। আচ্ছা, তারপরে লেখো প্রশ্ন। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ কোনটা? চীন। লেখো চীন। সম্পর্ক কি কেন তোমাকে জিজ্ঞেস করেছে? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? উত্তর লেখো চীন। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? উত্তর লেখো চীন। হয়েছে? তারপরে প্রশ্ন তাই লেখো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? না, মালদ্বীপ। মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের কটা প্রতিবেশী দেশ আছে বলো তো, কে পারবে? 9-এ পড়েছো। 9টা। আচ্ছা, সার্ক ছিল না তোমাদের? সার্ক, ওই সার্ক পড়ার সময় আমরা পড়িনি ভারতের 9টা প্রতিবেশী দেশ? হয়েছে? ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কটি? 9টি। কি লিখতে হবে না, এগুলো জানো তো তোমরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, লেখো ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত? ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত? হয়েছে? ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত? দেখো, ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত? উত্তর লেখো 15,200 কিমি। 15,200 কিমি। হয়েছে? 15,200 কিমি। মালদ্বীপ। 15,200 কিমি। হয়েছে? ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন লেখো। আচ্ছা, ভারতকে উপদ্বীপ বলা হয় কেন জানো তো? দ্বীপ বলতে যে স্থলভাগের চারদিকে জলবেষ্টিত থাকে দ্বীপ বলে তো, আর যে স্থলভাগের 3 দিকে জল থাকবে তাকে আমরা কি বলবো? উপদ্বীপ বলবো। ভারতের 3 দিকে জল আছে, যে সমুদ্র, এদিকে সমুদ্র ওদিকে সমুদ্র, শুধু উত্তর দিকটা পাহাড় পর্বত রয়েছে। কি পর্বত আছে উত্তরে? হিমালয় পর্বত। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো, ভারত ও প্রতিবেশী দেশগুলির সীমান্ত রেখার নাম লেখো। ওটাই বক্সটা দেখে দেখে টুকে নেবে, আর আমি অতগুলো প্রশ্ন লেখাতে চাইছি না। ভারত ও প্রতিবেশী দেশগুলির সীমান্ত রেখার নাম লেখো। কার কার সঙ্গে কি সীমান্ত রেখা থাকে আমি বলে দিয়েছি।
ভারতের আর কাশ্মীরে কি আছে গো? পাকিস্তানের মধ্যে যে ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীরের যে সীমা আছে ওটা কি? LOC, লাইন অফ কন্ট্রোল। পাকিস্তানের সঙ্গে তিনটে সীমা, কি কি মনে রাখবো? LOC আছে, র্যাডক্লিফ আছে, আর আছে 24 ডিগ্রি প্যারালাল। 24 ডিগ্রি প্যারালালই হবে। যাই হোক, না 24 ডিগ্রি প্যারালাল হবে। আর শোনো, আর হচ্ছে চীনের সঙ্গে দুটো, একটা ম্যাকমোহন আর একটা হচ্ছে LAC, তাই তো? আর হচ্ছে এর সঙ্গে কি আছে? শ্রীলঙ্কার সঙ্গে আদম ব্রিজ আছে। আফগানিস্তানের সঙ্গে কি আছে? ডুরান্ড লাইন আছে। ঠিক আছে, এই কটা শুধু জানলে হবে। ঠিক আছে, চলো তাহলে ওইটা ওখান থেকে দেখে দেখে টুকে নেবে তোমরা, ওগুলো লেখাচ্ছি না আমি। হ্যাঁ, তারপরে প্রশ্ন দেখো, আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? কি গো? আয়তনের দিক থেকে বড়, আগের দিনে বলছিলাম। ম্যাপে দেখো, ম্যাপে দেখো কোন রাজ্যের সবচেয়ে বড়। রাজস্থান। রাজস্থান সবচেয়ে বড়। আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? উত্তর লেখো রাজস্থান। আর সবচেয়ে ছোট রাজ্য গোয়া। গোয়া কোথায় আছে? উপকূলে আছে, সমুদ্র উপকূলে। এই তো। গোয়ার রাজধানী কি? পানাজি। সব মুখস্থ করতে হবে, রাজ্যের রাজধানী গুলো একদম জল করে আসবে সবাই। উত্তরপ্রদেশের রাজধানী কি? কে পারে বলো? আমি বলেছিলাম আগের দিনে। উত্তরপ্রদেশে কি সিনেমা ইন্ডাস্ট্রি আছে? ভোজপুরি। ভোজপুরি উত্তরপ্রদেশ, বিহার, এখানে তো চলে। তাহলে উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। কি সিনেমা আছে তাই জিজ্ঞেস করেছি, ঠিক আছে? তাহলে ছোট রাজ্য লিখে নিয়েছো। আয়তনের বিচার লেখো। আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? গোয়া। লিখে লাও। লেখো লেখো মনি, লেখো। তাহলে লেখো, ভারতের বৃহত্তম জেলা কোনটা? ভারতের বৃহত্তম জেলা কোনটা? কচ্ছ। কচ্ছ, গুজরাটের কচ্ছ। আর ছোট জেলা কোথায় বলো? কে পারে বলো? আগে বলেছিলাম, মনে করে দেখো। গুজরাটে। গুজরাটের কচ্ছ, ওই তো ওইখানে, ওই গড় উপরটায়। গুজরাটের কচ্ছ, কচ্ছ, কচ্ছপ লিখি নিয়ে কেউ। আচ্ছা, কচ্ছ। তারপরে লেখো, হ্যাঁ ক্ষুদ্রতম লিখে নাও মাহে। মাহে রমজান নয়, মাহে। ও মাহে পন্ডিচেরিতে আছে, পন্ডিচেরি। পন্ডিচেরি। মাহে। মাহে। আচ্ছা, আর একটা যে প্রশ্নটা বলছিলাম ওটা লিখবে তোমরা, এসএন এ লিখে রাখো তো। যে ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল, এসএনটা অন করছিস? নিচে করতে বলেছিলাম, কোণে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল যেটি দুটি রাজ্যের রাজধানী। এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন, ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে এই ধরনের প্রশ্নগুলো। ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল যেটি দুটি রাজ্যের রাজধানী, কোনটা? ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেটি দুটি রাজ্যের রাজধানী। চণ্ডীগড়ের টাট্টু ঘোড়া, মানে হচ্ছে উত্তরটা হবে চণ্ডীগড়। রাজধানী পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী, বুঝতে পারছো? চণ্ডীগড়। এই এবারে যে টিচার ফার্মার প্রোটেস্ট হলো একটা বড় ধরনের কৃষক আন্দোলন, যারা একটু রাজনীতির খবর জানে তারা জানবে। ওই চণ্ডীগড়ে বিশেষ করে বেশি হয়েছে। চণ্ডীগড় হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে খুব ইম্পর্টেন্ট, লেখো ভারতের নবীনতম রাজ্য কোনটি? মানে সবচেয়ে এখন কচি রাজ্য।
নতুন করে গঠন করা হয়েছে 2014 সালে। তেলেঙ্গানা। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। এইবারে এই প্রশ্নটা অনেক স্কুলে কি করে জানো তো, চালাকি মেরে দেয়, ভারতের নবীনতম রাজ্যের রাজধানী কোনটি। নবীনতম রাজ্যটা দেবে না, দিয়ে দেবে নবীনতম রাজ্যের রাজধানী হলো বলে একটা অপশনে দিল তোমার তেলেঙ্গানা দিল, একটা অপশনে দিল তোমার হায়দ্রাবাদ দিল, একটা রাজ্যে দিল হচ্ছে তোমার অমরাবতী দিল, এরকম দিল সব। তাহলে কোনটা তুমি ঠিক মারবে? হায়দ্রাবাদ। নবীনতম রাজ্যের রাজধানী, নবীনতম রাজ্যটা তো তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানী কোথায়? হায়দ্রাবাদ। বুঝতে পারছো? ভারতের নবীনতম রাজ্যের রাজ্যের নাম কি হয়েছে তো, উত্তর লেখো তেলেঙ্গানা। প্রশ্নটা ধরো দিল ভারতের নবীনতম রাজ্যের রাজধানী কোনটা। হ্যাঁ, চালাকি। ওটা লিখতে হবে না, ভেঙে রাজ্য হলো তেলেঙ্গানা, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ, আর যে অংশটা ভাগ হয়েছে সেই ভাগের মধ্যে হচ্ছে পড়ে গেছে হায়দ্রাবাদ, তাহলে তেলেঙ্গানার নতুন রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, তাই তো। তাই নবীনতম রাজ্যের রাজধানী কি? হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশ যেহেতু আলাদা হয়ে গেছে ওই জন্য ওরা কি করেছে, ওরা নিজেরা একটা রাজধানী করে নিয়েছে, সেই রাজধানীটার নাম হচ্ছে অমরাবতী, ঠিক আছে। নাও তারপরে প্রশ্ন লেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? হয়েছে উত্তর লিখবে লাদাখ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর লিখবে লাদাখ। লাদাখ কোথা থেকে করা হয়, শাসন করা হয়? কে পারবে? লে। লে, হ্যাঁ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লিখে নাও, লাক্ষাদ্বীপ। ফারানার কি হয়েছে রে? দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? লাস্ট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? গঠন কমিশন কবে গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? হয়েছে 1953 সালে। এইটার মাধ্যমে হচ্ছে নতুন করে রাজ্যগুলো সব পর পর সাজানো হয়েছে, বুঝতে পারছো। অ্যাকচুয়ালি অনেক রাজ্যের সঙ্গে অনেক রাজ্য জুড়ে ছিল তো। এই যেমন তোমার উত্তরপ্রদেশটা আগে ছিল যুক্ত প্রদেশ, ওইখানে তোমার ছিল হচ্ছে বিহার ছিল, ঝাড়খণ্ড ছিল, সব একসাথে ছিল, বড় ছিল আরো। ওটা ভেঙে ঝাড়খণ্ড একটা আলাদা করেছে। হ্যাঁ, সব অনেক হিস্ট্রি আছে, জানতে হবে। তাহলে এই পর্যন্ত পড়া থাকবে, টেক্সট বই যারা পড়বে 77 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে এইখানে। এটা এর বইটা, হাজরার বইটা, হাজরা, ঠিক আছে। এই পর্যন্ত পড়া থাকবে, 77 পৃষ্ঠা শেষ পর্যন্ত পড়া থাকবে, ভালো করে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।